মিগুয়েল ফিগুয়েরা ২ ম্যাচ ব্যান হওয়ার পর ইস্টবেঙ্গল ভার্সেস ওড়িশা ম্যাচে ইস্টবেঙ্গল কি করবে সেটার দিকে কিন্তু সবার নজর ছিল। তাহলে কি ইস্টবেঙ্গল এই ম্যাচে পাস করলো নাকি ফেল করলো? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পুরো ভিডিওটা দেখো। দেখো, এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ৩টে ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল না। মিগুয়েল ফিগুয়েরা, বসিম রশিদ এবং আনোয়ার আলী। দেখো, এই ৩জন ছাড়া ইস্টবেঙ্গল যখন এই ম্যাচে নামে তখন মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গলের জন্য যতই কঠিন হোক, বিপক্ষে তো দুর্বল ওড়িশা রয়েছে, তাহলে তাদেরকে হারানোটা ইস্টবেঙ্গলের জন্য শুধুমাত্র ইজি হয়ে যাবে। অস্কার বুজন কিন্তু খাতা কলমে সেম টিম নামিয়েছিলেন ৩-৫-২। জিকসন, কেভিন সিভিলে এবং রাকিব, এবং আফ্রান্টে তিনি ইনক্লুড করেছিলেন লর্ড নন্দা কুমারকে, এবং স্ট্রাইকার পজিশনে ছিল আগের দিন ক্লাচ গোল করা অ্যান্টন সোয়েবার্গ, এবং ইউসুফ এসেসারিকে এগেইন তিনি কিন্তু ফার্স্ট 11-এ রাখেননি, তিনি ব্যাকআপে রেখেছিলেন। তবে আমার মতো সবাই তোমরা বুঝতেই পেরেছিলে যে এই ম্যাচটা কিন্তু অস্কার বুজন সমস্ত প্লেয়ারদেরকে দেখে নেবার মঞ্চ হিসেবে ইউজ করতে চাইছেন। তবু আমি বলছিলাম যে বিপক্ষে যে দুর্বল ওড়িশা রয়েছে তাদের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গলের এই ম্যাচে গোল ডিফারেন্স বেশি বের করে অনেক বেশি করে রাখা উচিত। কারণ এর পরের ম্যাচ হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো এই ম্যাচে যদি ইস্ট বেঙ্গল একটা ভালো উইন করে, একটা ভালো গোলের লিড নেয়, দুটো জিনিস হবে। একটা হচ্ছে তারা ৪ নম্বরে উঠে আসবে, এবং তার সাথে সাথে কিন্তু নিজেদের যে কনফিডেন্স এগেনস্ট মুম্বাই সিটি যাওয়ার আগে অনেকটাই বেড়ে যাবে। তো ম্যাচের শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হলো। ইস্ট বেঙ্গল কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিচ্ছিল যে আজকে তারা দুর্বল প্রতিপক্ষ উড়িষ্যাকে একদম পিষে ফেলতে এসছে, এবং তার ফলস্বরূপ উইদিন 5 মিনিটস আমরা কিন্তু এডমান্ডে দুরন্ত একটা পাস ছিল পিভি বিষ্ণুর জন্য, এবং পিভি বিষ্ণু সেখান থেকে একটা গ্রাউন্ডেড ক্রস রাখলেন, এবং বিপিন সিং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমার মতে, এবং তিনি কিন্তু গোল করে উইদিন 5 মিনিটস এগিয়ে দিলেন ইস্টবেঙ্গলকে। দুর্দর্শ গোল ছিল, তাকে কোনোভাবেই কিন্তু ওড়িশা এফসির ডিফেন্ডাররা বুঝতেই পারল না, এবং চকিতে তিনি কিন্তু ঢুকে বলে কিন্তু পা ছোঁয়ালেন। এই গোলের পর কিন্তু আমরা ভেবেছিলাম যে ইস্টবেঙ্গলে পরবর্তী গোলগুলো পাওয়া কিন্তু সময় মাত্র অপেক্ষা, কিন্তু পরবর্তী গোলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হলো সেকেন্ড হাফ অব্দি। প্রথম অর্ধে সেরকম কোনো পজিটিভ ফুটবলে আমরা গ্রাউন্ডে দেখতে পারলাম না। দেখো, তোমাদেরকে আমি অনেস্টলি বলছি, আমার মনে হয় এই মরশুমে এই আইএসএল এ যে কটা ম্যাচ আমি দেখেছি ইস্টবেঙ্গল বা মোহনবাগানের, সব থেকে বোরিং ম্যাচ সম্ভবত এটাই। এটা কিন্তু যে কোনো কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টাররা সবাই মানবে। ম্যাচে কিন্তু ইন্টেন্ট ছিল এবং জেতার আশা সবকিছুই ছিল, কিন্তু ইস্টবেঙ্গলকে কোথাও না কোথাও দেখে মনে হচ্ছিল একটু কমফোর্টেবল। একটা গোলের পর তারা ভাবছিল যে এই দুর্বল ওড়িশাকে আমরা যে কোনো সময় হারিয়ে দিতে পারি। প্রচুর সুযোগ তৈরি হচ্ছিল, কিন্তু বারবার তারা সেই সুযোগগুলো হেলায় হারাচ্ছিলেন। এবং বিশেষভাবে কথা অবশ্যই বলতে হয় অ্যান্টন সোয়েবার্গকে। দেখো, আগের ম্যাচে তিনি ক্লাচ গোল করেছিলেন, এবং আমি আগের ম্যাচও কিন্তু বলেছিলাম এবং ভিডিওতে বলেছিলাম যে অ্যান্টন আমার কাছে খুবই একটা বিলো অ্যাভারেজ সাইনিং, এবং অনেকে সেখানে আমার এগেনস্টে আমার কথার খেলাপে বলেছিল যে না, অ্যান্টনকে যদি ঠিক পজিশনে করা হয় খেলানো হয় তাহলে কিন্তু সে একজন ভালো প্লেয়ার, এবং সেই জন্যই তিনি আগের ম্যাচে গোল করেছিলেন, এবং যথার্থই তাকে কিন্তু স্ট্রাইকার পজিশনে এই ম্যাচে শুরু থেকে খেলানো হলো। কিন্তু প্রথম অর্ধে তার তরফ থেকে কোনো রকম কোনো খেলাই পাওয়া গেল না। তিনি লিটারেলি দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল যেন 10 জনে ফুটবল খেলছেন। পুরো টিমের সাথে তিনি একদম কাট অফ ছিলেন। তিনি না ঠিকমতো জায়গায় আসতে পারছিলেন, না ঠিকমতো তিনি বুঝতে পারছিলেন যে তার পজিশন কোনটা। বারবারই তিনি নিচে নেমে আসছিলেন বলের জন্য। অন্যদিকে যদি আমি ইস্টবেঙ্গলের বাকি প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলি, অবশ্যই নাম নিতে হবে বিপিন সিং। তিনি ম্যাচের পর ম্যাচ যেরমভাবে পারফর্ম করে যাচ্ছেন, বাই ওয়ান অফ দ্য কনসিস্টেন্ট প্লেয়ার অফ ইস্টবেঙ্গল অ্যালং সাইড আনোয়ার আলী। তাছাড়াও এডমান, পিভি বিষ্ণু কিন্তু আজকে দুর্দর্শ ফুটবল খেলেছেন। যদিও আমি বলবো পিভি বিষ্ণুর যে একটা প্রবলেম সেটা যদি তিনি সলভ করে নিতে পারেন আর কি, সেটা হচ্ছে ফিনিশিং, তাহলে কিন্তু তার আর কিছু চেঞ্জেস করার নেই। তিনি কিন্তু দারুণ ফুটবল খেলেছেন অ্যালংসাইড এডমান। আর মিডফিল্ডও সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী খেলার চেষ্টা করছেন, যদিও সৌভিক চক্রবর্তীকে দেখে বোঝা যাচ্ছে যে তার বয়স তার ফর্মের শেষের দৌড় গড়ায়। এইবার কিন্তু তার পরিবর্তন বিকল্প ভাবার কিন্তু সময় চলে এসেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে। এবং অন্যদিকে যদি আমরা ডিফেন্সের কথা বলি, আনোয়ারের অনুপস্থিতিতে কেভিন সিভিলে, জিকসন এবং রাকিব তিনজনে কিন্তু ভালো সামলেছেন ডিফেন্স। টু বি অনেস্ট, কোনোভাবে কিন্তু আমার মনে হয়নি যে আনোয়ার আজকে মাঠে নেই। যদিও প্রতিপক্ষ ওড়িশা কিন্তু খুব একটা আক্রমণ সেরমভাবে গড়ে তুলতে পারেনি। আর অন্যদিকে তো প্রসুগান গিল, তিনি ফার্স্ট হাফটা শুধু ঘুমিয়ে কাটালেন। তো প্রথমার্ধের শেষটা কিন্তু হলো 1-0 গোলে, যেটা একদমই আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল। আমরা তো ইভেনচুয়ালি ভেবেই রেখেছিলাম যে ইস্টবেঙ্গল তো প্রথমার্ধের শেষে অন্তত 2 গোলের লিড তো নেবেই। যাই হোক, সেকেন্ড হাফের শুরুটা কিন্তু বেশ অন্যরকম হলো। ওড়িশা এফসি 1 গোল খাওয়ার পর বরঞ্চ তারা যেহেতু এইবার লিগে তাদের স্ট্যান্ডিংস অনেক নিচে, তারা কিন্তু দমে যায়নি। তারা কিন্তু নিজেদের অ্যাটাক কন্টিনিউ রাখছিল। তারা কিন্তু চেষ্টা করছিল যে যদি কোনো রকমে আমরা ইস্টবেঙ্গলের এগেনস্টে এই ম্যাচে একটা গোল যদি করতে পারি, এবং সেখান থেকে তারা সুযোগও পেয়ে গেছিল। লর্ড রহিম আলী তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন, এবং তাদের ভাগ্য খারাপ, তাদের কি বলবো ব্যাড লাক, বলটা কিন্তু সেকেন্ড পোস্টে একটু বাইরে দিয়ে চলে গেল। ওইটা কিন্তু একদম শিওর হতে পারতো গোল, যদি তিনি ওই বলটাকে গোলে রাখতে পারতেন। এবং তার পরের দৃশ্য আমরা কি দেখলাম, প্রসুগান গিল
তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ভাগ্যিস এই গোলটা হলো না। এবং তারপরে কিন্তু মানে আমি যখন ওয়াচ অ্যালং করছিলাম তখন কিন্তু সবাই ইস্টবেঙ্গলের ফ্যান্সরা বলছিল এইবারও কি পচা শামুকে ইস্টবেঙ্গল পা কাটবে, কারণ অলরেডি আমরা কিন্তু দেখে নিয়েছি যে 1 গোলের লিড নিয়ে শেষ মুহূর্তে গিয়ে 1 গোল খাওয়ার অভ্যেসটা ইস্টবেঙ্গলে কিন্তু বহুদিনের অভ্যাস। কিন্তু এই সমস্ত ভাবনায় জল ঢেলে দিলেন ইউসুফ এজেজারি। তিনি যখন মাঠে এলেন পরিবর্তন হয়ে অ্যান্টনের, তিনি কিন্তু এসে দেখিয়ে দিলেন কেন তিনি ইস্টবেঙ্গলের জন্য টপ গোল স্কোরার। এবং যারা আজকে তাকে পেনাল্টি মারছেন, মানে অনেকদিন ধরে বক্তব্য ছিল যে তিনি শুধু পেনাল্টিতে গোল করতে পারেন, তিনি কিন্তু আজকের ম্যাচে দেখিয়ে দিলেন পেনাল্টি ছাড়াও তিনি কিন্তু গোল করতে পারেন। প্রথম যে সুযোগটা এলো সেটার জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে পিভি বিষ্ণুর। একটা দারুণ ক্রস ছিল, দুর্দর্শ ক্রস, সেখানে কিন্তু জেরির জন্য বল ছিল এবং গোলকিপার খুবই দক্ষতায় বলটাকে ফিস্ট করলেন এবং বলটা এসে পড়লো সেখানে ইউসুফ এজেজারি পায় এবং সুযোগ সন্ধানী একজন স্ট্রাইকারের যেরকম হওয়া উচিত তিনি কিন্তু বলটাকে জালে জড়িয়ে দিলেন এবং ইস্টবেঙ্গলকে 2-0 গোলে এগিয়ে দিলেন। এবং শেষ মুহূর্তে যে শেষ গোলটা ছিল সেখানে কিন্তু বিপিন সিং, জেরির বল ছিল, বিপিন সিং বলটাকে নিয়ে ঢুকলেন, তিনি বলটাকে একটা ক্রস দিলেন, লো ড্রিভেন ক্রস ছিল এবং ইউসুফ এজেজারি অনায়াসে মানে দারুণ দক্ষতায় বলটাকে একদম ভলির মতো করে তিনি কিন্তু প্লেস করে দিলেন ওড়িশা এফসির গোল পোস্টে এবং ইস্টবেঙ্গল এগিয়ে গেল 3-0 গোলে। এবং সেইখান থেকে তিনি কিন্তু অনেক হ্যাট্রিক ছিলেন, যদিও আমরা আশা করছিলাম একটা গোল হলেও হতে পারতো। এবং তার সাথে সাথে কিন্তু এই ম্যাচে 2 গোল করে তিনি কিন্তু 9 গোলের স্কোর লাইনে পৌঁছে গেলেন, মানে গোল্ডেন বুট উইনিং এর লিস্টে তিনি কিন্তু সবাইকে টপে চলে গেলেন এবং তার পিছনে রয়েছেন ম্যাকলারেন। তো এটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য আরেকটা বড় অ্যাচিভমেন্ট। এবং আমি যেরকম আগেও বলেছি যে এই মৌসুমে কিন্তু দুজনই টপ গোল স্কোরারে মানে থাকবে, এরকম সাপসিঁড়ির মতো খেলা হচ্ছে যেন, যে একদিকে একবার জেমি ম্যাকলারেন উঠছে, একবার বা ইউসুফ এজেজারি উঠছে, মানে দুজন বলছে এ আমাকে দেখ, ও বলছে ও আমাকে দেখ, মানে এই যে কম্পিটিশনটা হচ্ছে সত্যি এটা কিন্তু দেখার মতো। এবং ফাইনালি ম্যাচ কিন্তু শেষ হলো 3-0 গোলে। যদি তোমাদেরকে উত্তর দিতে হয় যে ম্যাচটা কেমন হলো, দেখো ম্যাচে পজিটিভ হচ্ছে ইস্টবেঙ্গল আজকে ভালো ফুটবল খেলেছে, মানে খেলার অন্তত চেষ্টা করেছে। আজকে আনোয়ারের অনুপস্থিতি, মিগুয়েলের ব্যান এবং অন্যদিকে বসিম রশিদের পুরো 90 মিনিটস না খেলা, এই সবগুলোকে কাটে কিন্তু আজকে মনে হয়নি যে মিগুয়েল এই ম্যাচে নেই। ইস্টবেঙ্গল কিন্তু সেদিক থেকে অবশ্যই পাস করেছে। যদি আমি একটা চিন্তার কারণ বলি সেটা হচ্ছে কিন্তু অবশ্যই ফিনিশগুলো না করতে পাওয়া, যেই সুযোগগুলো ইস্টবেঙ্গল ক্রিয়েট করেছিল সেখান থেকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের চান্সেসগুলো বড়ি করা উচিত ছিল। এইটা যদি মানে এই খেলাটা যদি ইস্টবেঙ্গল একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে শেষের দিকে গিয়ে গোল করা। শুরুর দিকে 70 মিনিট অবধি হয়তো ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে থাকবে, পরের দিকে গিয়ে যখন অপোনেন্ট হাঁপিয়ে যায় বা তারা যখন ডিসঅর্গানাইজড হয়ে যায় তখন কি ইস্টবেঙ্গল গোল করে। বাট মুম্বাই সিটি এফসির এগেনস্টে কিন্তু এরকম করলে হবে না, তারা শক্ত প্রতিপক্ষ, তারা কিন্তু সেই সুযোগগুলোকে ছাড়বে না। এবং অবশ্যই তার সাথে সাথে অ্যান্টন সোয়েবার্গ তিনি কিন্তু এগেইন আমাকে হতাশ করলেন এবং আমার মনে হয় সমস্ত যারা ইস্টবেঙ্গল প্রেমী রয়েছেন সমর্থকরা তাদেরকেও কিন্তু হতাশ করেছেন। অ্যান্টনকে যথাযথ কিন্তু সুযোগ দিয়েছেন অস্কার বুজন এবং তারপরে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে বারবার ব্যর্থ। তো আমার মনে হয় মুম্বাই সিটির এফসির এগেনস্টে ইস্টবেঙ্গল নিশ্চয়ই শক্ত সবথেকে বেস্ট টিমটাই নেওয়া হবে এবং সেখানে কিন্তু অবশ্যই অ্যান্টনের জায়গা তো হবে না, ইউসুফকে ফার্স্ট চয়েস স্ট্রাইকারে কিন্তু অবশ্যই রাখা উচিত অস্কার বুজনের। পরের ম্যাচটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল ফর ইস্টবেঙ্গল এফসি, কারণ সেই ম্যাচটা যদি তারা জিতে যায় তারা কিন্তু 1 ঢিলে 2 পাখি মারবে। ফার্স্ট অফ অল তারা কিন্তু নিজেদের মানে শক্ত প্রতিপক্ষ মুম্বাই সিটিকে হারাবে, পরপর 2 ম্যাচে উইন হবে এবং তার সাথে সাথে তারা কিন্তু লিগ টেবিল টপার হয়ে যাবে মোহনবাগানকে টপকে, তাদের কিন্তু পয়েন্ট হয়ে যাবে 21 পয়েন্ট এবং সেখানে কিন্তু লিগের খেলা একদম দুর্ধর্ষভাবে জমে যাবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও এবং অ্যান্টনের পারফরমেন্সে দেখে তোমাদের কি মনে হয় তাকে পরের মরশুমে রাখা উচিত সেটাও কিন্তু কমেন্টে তোমরা বলতে পারো। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।